আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, প্রিয় সহকর্মীবৃন্দ ও বাংলাদেশের যেখান থেকে আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছেন সকলকে হারুনুল্লাহ ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুস্বাগতম। আমি মোহাম্মদ আবদুল্লাহ মামুন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, হারুনুল্লাহ ডিগ্রি কলেজ। আমি হারুনুল্লাহ ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল রাজ্জাক স্যারকে ধন্যবাদ জানাই। তার সুনিবিড় পরিচালনায় হারুনুল্লাহ কলেজটি এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বর্তমানে হারুনুল্লাহ কলেজ ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। হারুনুল্লাহ ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থীদের আমার ক্লাসে সুস্বাগতম। যারা বিশেষ করে 2020 সালে এইচএসসি পরীক্ষার্থীরা আছো তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা পড়াশোনার প্রতি বেশি মনোযোগী হও, কারণ তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। আর যারা এবছর 2020 সালে এসএসসি পাস করেছে সেই সব নবাগত শিক্ষার্থী বন্ধুদের হারুনুল্লাহ ডিগ্রি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা আমার এই ক্লাসে অংশগ্রহণ করো এবং তোমরা হারুনুল্লাহ ডিগ্রি কলেজের ক্যাম্পাস পরিদর্শন করো। ক্যাম্পাস পরিদর্শন করা তোমাদের আহ্বান রাখছি এবং তোমাদের কলেজ পছন্দের তালিকায় হারুনুল্লাহ ডিগ্রি কলেজকে রাখার আহ্বান করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং পড়ালেখা নিয়ে ব্যস্ত আছো। চলো যাই আজকের ক্লাসে আমরা পাঠদান শুরু করি। তাহলে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের অধ্যায় চতুর্থ জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থানের ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। জনসংখ্যার আরেকটি তথ্য হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রায় দেখবা যে পরীক্ষায় জনসংখ্যার একটা বিষয় কোশ্চেন আসবেই, হয় ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আসবে অথবা কাম্য জনসংখ্যা তত্ত্ব আসবে। তাহলে এই দুটো থেকে যদি কোশ্চেন আমরা পড়ে রাখি তাহলে এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই তুমি পরীক্ষায় পাবেই। চলো যাই আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি। তাহলে বিংশ শতাব্দীর প্রথম দিকে দেখো অর্থনীতিবিদ ডাল্টন, রবিনসন প্রমুখ অর্থনীতিবিদগণ তারা কাম্য জনসংখ্যা তত্ত্বের এই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সমালোচনা করে তারা জনসংখ্যার একটি আধুনিক তত্ত্ব অর্থাৎ কাম্য জনসংখ্যা তত্ত্ব নামে একটি জনসংখ্যা তত্ত্ব প্রদান করেন। কাম্য জনসংখ্যা তথ্যের মূল বক্তব্য হলো কি, যে পরিমাণ জনসংখ্যা থাকলে একটি দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ হবে সেই পরিমাণ জনসংখ্যা বলবো কি আমরা কাম্য জনসংখ্যা। আর যদি জনসংখ্যার তুলনায় সম্পদের পরিমাণ কম থাকে তাহলে সেই জনসংখ্যাকে বলবো আমরা অধিক জনসংখ্যা। আবার সম্পদের তুলনায় যদি জনসংখ্যা কম থাকে তাহলে সেটাকে বলবো কম জনসংখ্যার দেশ। অর্থাৎ যে পরিমাণ জনসংখ্যা থাকলে মাথাপিছু আয় সর্বোচ্চ হবে সেই পরিমাণ জনসংখ্যা বলবো আমরা কাম্য জনসংখ্যা, বা সেই জনসংখ্যাটা সেই দেশে বা রাষ্ট্রের জন্য সঠিক আছে। কাম্য মানে কি, মানে তোমার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো। তাহলে এই বিষয়টাকেই তারা উপস্থাপন করছে যে মাথাপিছু আয়ের ভিত্তিতে। তাহলে কাম্য জনসংখ্যা তথ্যের দেখো কতগুলো বিষয় আছে, যে বলছে কাম্য জনসংখ্যা তথ্য হলো সর্বোত্তম কাঙ্ক্ষিত জনসংখ্যা যেখানে উৎপাদন, আয় এবং মাথাপিছু আয় সর্বোচ্চ হবে। তাহলে কাম্য জনসংখ্যা তত্ত্ব অনুসারে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ উপযুক্তভাবে কাজে লাগানোর জন্য একটি বিশেষ জনসংখ্যা প্রয়োজন হয়, একে বলা হয় কাম্য জনসংখ্যা। তাহলে প্রাকৃতিক সম্পদ সর্বোচ্চ ব্যবহার করার জন্য যে পরিমাণ জনসংখ্যা থাকবে সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা। তার থেকে যদি বেশি থাকে তাহলে অধিক জনসংখ্যা, আবার তার থেকে যদি কম থাকে তাকে বলা হয় কম জনসংখ্যার দেশ। তাহলে এই ম্যালথাসের কাম্য জনসংখ্যা তত্ত্বটির বিষয়টা বুঝতে গেলে আমরা যে বিষয়টা বললাম যে কাম্য জনসংখ্যা, অধিক জনসংখ্যা, নিম্ন জনসংখ্যা, কতগুলো বিষয় আছে। তাহলে এই বিষয়টা নিয়ে বের করতে গেলে একটা সূত্র আছে। দেখো এম সমান সমান আমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে। তাহলে এম সমান সমান এ মাইনাস ও বাই ও। দেখো এ মাইনাস ও বাই ও। তাহলে এখানে দেখো এখানে কাকে কি বলা হচ্ছে এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকতে হবে। এম হলো কি মাল অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ অসামঞ্জস্য, অসামঞ্জস্য। আর এতে হলো অ্যাকচুয়াল জনসংখ্যা অর্থাৎ প্রকৃত জনসংখ্যা, প্রকৃত জনসংখ্যা। এরপর ও মানে কি অপটিমাম পপুলেশন অর্থাৎ কাম্য জনসংখ্যা। তাহলে আমাকে এই সূত্রটা মাথায় যদি থাকে তাহলে কিন্তু আমি এই কাম্য জনসংখ্যা তত্ত্বটি ইজিলি ব্যাখ্যা করতে পারবো। তাহলে এ হলো অসামঞ্জস্যর পরিমাণ, আর এই এম হলো অসামঞ্জস্য পরিমাণ মাল অ্যাডজাস্টমেন্ট, আর এ হলো অ্যাকচুয়াল পপুলেশন প্রকৃত জনসংখ্যা, ও হলো অপটিমাল পপুলেশন অর্থাৎ কাম্য জনসংখ্যা। তাহলে এখন
খেয়াল করি আমরা এখানে যদি এম এর মান 0 আসে, দেখো এম এর মান যদি 0 আসে, অসামঞ্জস্যের পরিমাণ যদি 0 হয়, তাহলে সেই দেশকে আমরা কি বলবো যে প্রকৃত জনসংখ্যা কাম্য জনসংখ্যার মধ্যে কোনো অসামঞ্জস্য নেই। তার মানে কি, এটার কোনো অসামঞ্জস্যতা নেই, জনসংখ্যা এবং অসামঞ্জস্যতা নেই। খেয়াল করো, এম এর মান আমরা অঙ্কের মাধ্যমে দেখাবো যে কিভাবে এটা 0 আসে বা তার বেশি বা কম আসে, সেটা আমরা দেখবো। অর্থাৎ এখানে আমরা একটা বিষয় মনে রাখি যে অসামঞ্জস্য যদি 0 হয়, তাহলে সেখানে জনসংখ্যা এবং সম্পদের মধ্যে কোনো অসামঞ্জস্যতা নেই, ঠিক আছে। তার মানে যে পরিমাণ জনসংখ্যা থাকলে একটি দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ আছে, সেই বিষয়টা নির্দেশ করে এটা। এখন দেখো, যদি এম এর মান >0 হয়, তো ধনাত্মক হয়, তাহলে তোমার m >0, তার মানে কি, যে এটা যদি ধনাত্মক হয়, >0 মানে কি, অসামঞ্জস্য পরিমাণ যদি ধনাত্মক হয়, তাহলে অধিক জনসংখ্যা, তাহলে সেটা হলো অধিক, তোমাকে অধিক জনসংখ্যার বিষয়টা নির্দেশ করবে, অধিক জনসংখ্যা, অধিক জনসংখ্যার বিষয়টা নির্দেশ করবে। এরপরে দেখো, যদি এরকম আসে m<0, অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে কম জনসংখ্যা, কম জনসংখ্যা। তাহলে একমাত্র এই দুটো বিষয় কিন্তু কোনো দেশের জন্য কাম্য নয়। কারণ কি, এখানে আছে কি, এখানে সম্পদ কম কিন্তু জনসংখ্যা বেশি, আর এখানে কি আছে, সম্পদ বেশি আছে কিন্তু জনসংখ্যা নেই। এরকম বহু রাষ্ট্র আছে যেখানে এই সমস্যাগুলো আছে। আর একমাত্র এখানে কি আছে, যে পরিমাণ সম্পদ আছে ঠিক সেই পরিমাণ জনসংখ্যা আছে। অর্থাৎ কাম্য জনসংখ্যার মূল বক্তব্যটা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে রাখবো যে পরিমাণ জনসংখ্যা থাকলে মাথাপিছু আয় সর্বোচ্চ হবে, সেই পরিমাণ জনসংখ্যাটাকে আমরা বলবো কাম্য জনসংখ্যা। তার কম থাকলে কম জনসংখ্যার দেশ, তার অধিক থাকলে অধিক জনসংখ্যার দেশ। এই বিষয়টি আমরা মনে রাখবো, এবং এই তিনটা কথা মনে রাখবা। m0 হলে কি অবস্থা হবে, m>0, অর্থাৎ >0 মানে কি, ধনাত্মক মান, অর্থাৎ m এর মান যদি পজিটিভ রেজাল্ট আসে, তাহলে সেটা অধিক জনসংখ্যার দেশ, যদি ঋণাত্মক মান আসে, তাহলে কম জনসংখ্যার দেশ নির্দেশ করে। তাহলে এখন এই বিষয়টি আমরা, এটা হলো গাণিতিক ব্যাখ্যাটা আমরা করলাম। এখন আমরা একটু যাব জ্যামিতিক বিশ্লেষণে। খেয়াল করো, আমরা ইকোনমিক্সের ব্যাখ্যাটা সাধারণত 3 ভাগে করি, একটা হলো সাহিত্যের ভাষা, এটা হলো গাণিতিক ভাষা, এখন আমরা জ্যামিতিক ভাষায় আলোচনা করব। এখানে একটা বিষয় দেখো, একটা ফাংশন আছে s = ফাংশন অফ p। এখানে বিষয়টা কাম্য জনসংখ্যার s মানে হলো কি, তোমার জীবনযাত্রার মান। জীবনযাত্রার মান যদি জনসংখ্যার উপর ডিপেন্ড করে, তাহলে s ইজ দ্য ফাংশন অফ p, অর্থাৎ জীবনযাত্রার মান হলো জনসংখ্যার উপর নির্ভর করে। এখন দেখো, এই জায়গায় কতগুলো বিষয় আছে, ds/dp। ডিতে হলো ডিফারেন্স অফ এস, অর্থাৎ জীবনযাত্রার মানের পরিবর্তন। ডিপি মানে হলো কি, ডিফারেন্স অফ পপুলেশন, জনসংখ্যার পরিবর্তন। এটা যদি >0 হয়, খেয়াল করো, যদি তোমার >0 হয়, তাহলে জনসংখ্যার পরিবর্তন, যদি জীবনযাত্রার পরিবর্তন ধনাত্মক হয়, তবে জনসংখ্যা কাম্য স্তরের কম হবে। তাহলে এটা হলো কাম্য স্তরের কম, ওই একই স্তর, কাম্য স্তরের কম জনসংখ্যা, কাম্য স্তরের কম জনসংখ্যা নির্দেশ করবে। তার মানে এখানে ধনাত্মক হলে কাম্য স্তরের কম জনসংখ্যা নির্দেশ করবে। 2 নম্বর আসো, যদি ds/dp, খেয়াল করো, = 0 হয়, অর্থাৎ জনসংখ্যার পরিবর্তন, জীবনযাত্রার পরিবর্তন 0 হয়, অর্থাৎ মাথাপিছু আয় না বাড়ে, তখন প্রকৃত জনসংখ্যা, মাথাপিছু আয় সর্বোচ্চ হয়, তখন কাম্য জনসংখ্যা স্তর নির্দেশ করে। তাহলে এটা যদি 0 হয়, তাহলে কাম্য জনসংখ্যা নির্দেশ করবে, কাম্য জনসংখ্যা নির্দেশ করবে। তার মানে 0 মানে কি, এখানে যে পরিমাণ জনসংখ্যা আছে, ঠিক মাথাপিছু তোমার সম্পদের পরিমাণ ঠিক একই আছে, অর্থাৎ মাথাপিছু আয় সর্বোচ্চ আছে, তাহলে সেটা কাম্য জনসংখ্যা নির্দেশ করবে। 3 নম্বর আসো, যদি ds/dp, অর্থাৎ মাথাপিছু আয়ের পরিবর্তন জনসংখ্যার পরিবর্তনের, যদি জনসংখ্যার পরিবর্তন যদি জীবনযাত্রার পরিবর্তনের ঋণাত্মক হয়, তবে জনসংখ্যা কাম্য স্তরের চেয়ে বেশি। এটা হচ্ছে কাম্য স্তরের থেকে কম, আর এখানে কাম্য স্তরের থেকে বেশি, কাম্য স্তরের থেকে বেশি জনসংখ্যা। এটা আমাদের একটু মাথায় রাখতে, তোমরা এই গাণিতিক ব্যাখ্যাটা এটা
দিলেও চলবে, না দিলেও চলবে। তোমরা যদি এম এর ওই বিষয়টা আমরা মাথায় রাখি, এম ইজ ইকুয়াল টু 0, এম গ্রেটার দ্যান 0, এম লেস দ্যান 0 হলে কি অবস্থা হবে। আবার যদি এটাও দিতে পারো তাহলে আরো ভালো হয় জিনিসটা। তার মানে এটা হচ্ছে কি তোমার ডিফারেন্সিয়েশনের সাহায্যে অর্থাৎ অন্তরীকরণ পরিবর্তন করে বোঝাচ্ছে যে জীবনযাত্রার মানের জনসংখ্যার পরিবর্তনে যদি জীবনযাত্রার মান, দেখো এখানে জনসংখ্যার পরিবর্তনে জীবনযাত্রার মানের পরিবর্তন যদি ধনাত্মক হয়, আর এটা হলো জনসংখ্যার পরিবর্তনে যদি জীবনযাত্রার পরিবর্তন 0 হয়, আর এটা হলো জনসংখ্যার পরিবর্তনে জীবনযাত্রার মানের পরিবর্তন যদি ঋণাত্মক হয়, তাহলে ঋণাত্মক হলে বেশি জনসংখ্যা নির্দেশ করবে, ধনাত্মক হলে কাম্য জনসংখ্যা স্তরে কম জনসংখ্যা নির্দেশ করবে, আর শূন্য হলে কাম্য জনসংখ্যা নির্দেশ করবে। এখন খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার একটু জ্যামিতিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি কাম্য জনসংখ্যা বিষয়টাকে। দেখো পরীক্ষা সাধারণত এই চিত্রটা দিয়েই আমাদের এখান থেকে কোশ্চেনটা হয়। দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো। খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই চিত্রটা দিয়ে আমরা কাম্য জনসংখ্যার বিষয়টা বোঝার চেষ্টা করব। এটা তোমরা দিয়ে বুঝতে পারবে যে এখানে মাথাপিছু আয়, এখানে খেয়াল করো এটা হচ্ছে 14,000 মাথাপিছু আয়, আর এখানে হচ্ছে 18,000 মাথাপিছু আয়। তাহলে এখানে মাথাপিছু আয় পার ক্যাপিটাল ইনকাম তোমার নির্দেশ করছে হলো, মনে করো এখানে ওয়াই অক্ষে মাথাপিছু আয়, মাথা পিছু আয়। আর নিচে খেয়াল করো যে তোমার 4, 5, 6 এটা বিষয়টা 4, 5, 6 এরকম দেয়া আছে প্রশ্নে। এরপর আমি ব্যাখ্যাটা করি যে এটা হলো কাম্য জনসংখ্যা তত্ত্ব। তারপর এখানে কতগুলো বিন্দু দেয়া আছে বিসিডি। এখন দেখো 3টে বিন্দু আমরা পাচ্ছি বিসিডি। তাহলে এখন তোমার প্রশ্ন পরীক্ষা আসতে পারে আমরা বি বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ বের করি। তাহলে আমরা বি বিন্দুতে খেয়াল করি, তাহলে নিম্নে আমরা কি দেখাচ্ছি, নিম্ন অক্ষে আমরা আলোচনা করছিল জনসংখ্যা। মনে করো এই জনসংখ্যা হচ্ছে কোটিতে দেয়া আছে। নিম্ন অক্ষে ভূমি অক্ষে আমরা জনসংখ্যা যেটা কোটি, মানে মনে করো যে 4 কোটি, 5 কোটি, 6 কোটি জনসংখ্যা। তাহলে এখন আমরা এই 3টা বিন্দু বিশ্লেষণ করলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কাম্য জনসংখ্যা তত্ত্ব যারা দিছে তাদের খেয়াল করো যে এই লেভেলে বি বিন্দুতে মাথাপিছু আয় 14,000 আর জনসংখ্যা হলো 4 কোটি। আমরা বলছি কি কাম্য জনসংখ্যা কাকে ধরবা, যে পরিমাণ জনসংখ্যা থাকলে মাথাপিছু আয় সর্বোচ্চ সেই জনসংখ্যাটা হচ্ছে কাম্য জনসংখ্যা। তাহলে কাম্য জনসংখ্যা অ্যাকচুয়াল পপুলেশন কিন্তু তোমার 5, এটা মাথায় রাখতে হবে। এখন আমরা বি বিন্দুতে কাম্য জনসংখ্যা বি বিন্দু বিশ্লেষণ করব। বি বিন্দু, তাহলে বি বিন্দুতে এম এর মান বের করার সূত্র হলো কি, আমরা জানি এ মাইনাস ও বাই ও। এখন দেখো এখানে প্রকৃত জনসংখ্যা কত 4, আর জনসংখ্যা থাকার অ্যাকচুয়াল জনসংখ্যা থাকার কত 5, আর এখানে নিচে কত বলবে অ্যাকচুয়াল অপটিমাম জনসংখ্যা হলো 5, তাহলে কত হচ্ছে -1/5। তার মানে কি এটা কিন্তু দেখো কম জনসংখ্যার দেশ। একদিকে মাথাপিছু আয় কম, আবার তার জনসংখ্যাও কম। তার মানে এটা হচ্ছে ঋণাত্মক মান আসলেই কিন্তু কম জনসংখ্যার দেশ, খেয়াল রাখতে হবে। অর্থাৎ এম এর মান লেস দ্যান 0 হলে, দেখো এখানে আমরা আগে আলোচনা করেছিলাম যে এম এর মান যদি লেস দ্যান 0 হয় তাহলে সেইটা তোমার কম জনসংখ্যার দেশ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো দেখো আমরা বি বিন্দুতে গেল। এখন আমরা এখানে যদি আলোচনা করি তাহলে বি বিন্দুর বিষয়টা হলো কম জনসংখ্যা। তার মানে এখানে জনসংখ্যা কম, কারণ মাথাপিছু আয় কম, আবার জনসংখ্যাও কম। তাহলে এটা হলো কম জনসংখ্যার দেশ। এখন আসো আমরা আর একটা বিন্দু বিশ্লেষণ করি। এবার আসো সি বিন্দুতে যাই। সি বিন্দুতে খেয়াল করো, সি বিন্দুতে এম এর সূত্র হলো এ মাইনাস ও বাই ও। এখন খেয়াল করো অ্যাকচুয়াল জনসংখ্যা কত 5 কোটি, কাম্য জনসংখ্যা 5 কোটি, কাম্য জনসংখ্যা 5। তাহলে 5 থেকে 5 গেলে 0, 5 দিয়ে ভাগ করলে 0। আমরা বলছি কি এম এর মান যদি 0 আসে তাহলে সেই জনসংখ্যা হলো কাম্য। দেখো একদিকে জনসংখ্যা 5 কোটি এবং মাথাপিছু আয় সর্বোচ্চ, কিন্তু দেখো 18,000 মাথাপিছু আয়, বি বিন্দুতে 14,000 মাথাপিছু আয়। তাহলে এখানে জনসংখ্যা একদিকে কম, মাথাপিছু আয় কম, আর এখানে বলছে জনসংখ্যার যে পরিমাণ আছে মাথাপিছু আয় সর্বোচ্চ। তাহলে এম এর মান যদি 0 আসে তাহলে সেইটাকে আমরা বলবো কাম্য জনসংখ্যা। তার মানে এই দেশের যে পরিমাণ জনসংখ্যা আছে এটাকে আমরা
কাম্য জনসংখ্যা বল, সি বিন্দুতে গেল। এরপরে আসো আমরা ডি বিন্দুটা বিশ্লেষণ করে দেখি শিক্ষার্থী বন্ধুরা। ডি বিন্দু, এখন আমরা এই বিন্দুটা বিশ্লেষণ করব। তাহলে সূত্রটা আমরা লিখে ফেলি, এ মাইনাস ও বাই ও। দেখো খুব সোজা একটা বিষয়। তাহলে এখানে প্রকৃত জনসংখ্যা কত? 6, আর কাম্য জনসংখ্যা থাকার কথা ছিল 5 কোটি, আর কাম্য জনসংখ্যা 5, তাহলে 1/5। তাহলে দেখো এটা গ্রেটার দ্যান 0। তাহলে আমরা বলছি কি যে এম এর মান যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে সেটা হলো অধিক জনসংখ্যার দেশ। তার মানে এখানে সম্পদ দেখো একদিকে মাথাপিছু আয় কম আবার জনসংখ্যা বেশি, তাহলে নিশ্চয়ই এটা অধিক জনসংখ্যার দেশ। অধিক জনসংখ্যা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কাম্য জনসংখ্যার বিষয়টা কিন্তু পরীক্ষায় আমাদের এরকম চিত্র দিয়ে বের করতে বলবে। বি এবং বি বিন্দুতে কাম্য জনসংখ্যার পরিমাণ বের করো গ নম্বরে, এবং সি এই তোমার ঘ নম্বর উচ্চতর দক্ষতার ক্ষেত্রে কোশ্চেনটা অন্যভাবে দিতে পারে। তাহলে আমাদের পরীক্ষা যদি এভাবে আসে তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম কিনা যে আসলে কাম্য জনসংখ্যা বলতে কি বুঝি, যেখানে মাথাপিছু আয় যে পরিমাণ জনসংখ্যা থাকলে মাথাপিছু আয় সর্বোচ্চ হবে সেই জনসংখ্যাটা কাম্য বলবো। যদি মাথাপিছু আয় কম থাকে এবং তাহলে সেক্ষেত্রে দেখো বি বিন্দুতে কি হচ্ছে, এখানে এম এর মান হচ্ছে ঋণাত্মক মান আসে, অর্থাৎ ঋণাত্মক মান আসলেই কি হবে, অর্থাৎ 0 থেকে যদি কম আসে এম এর মান তাহলে সেটা কম জনসংখ্যার দেশ। এখানে কিন্তু জনসংখ্যা আরো দরকার। আর এই দেখো সি বিন্দুতে একদিকে মাথাপিছু আয় বেশি, তার মানে কি সি বিন্দুতে এম এর মান 0 আসছে। তাহলে এম এর মান যদি 0 আসে তাহলে বুঝতে হবে ওইটি হচ্ছে কাম্য জনসংখ্যা, অর্থাৎ 5 কোটি জনসংখ্যা ওই দেশের জন্য পারফেক্ট, যে একদিকে মাথাপিছু আয় বেশি এবং জনসংখ্যা যা আছে সেটা ঠিক আছে। তাহলে ওই জনসংখ্যাটাকে আমরা অপটিমাল পপুলেশন বা কাম্য জনসংখ্যা বলবো। কিন্তু ডি বিন্দুতে খেয়াল করো, দেখো ধনাত্মক মান আসে, অর্থাৎ একদিকে মাথাপিছু আয় কম আবার জনসংখ্যা বেশি, তাহলে এটা অবশ্যই অধিক জনসংখ্যার দেশ। এখন তোমার হয়তো বলতে পারে বি এবং ডি বিন্দুর মধ্যে বাংলাদেশের অবস্থান কোথায়, তাহলে অবশ্যই খেয়াল করো বাংলাদেশের অবস্থান কিন্তু ডি বিন্দুতে। তার কারণ কি, আমাদের একদিকে মাথাপিছু আয় কম আবার জনসংখ্যার পরিমাণ বেশি। তাহলে আমরা ব্যাখ্যা করে দেব যে বাংলাদেশের মাথাপিছু আয়, এই বাংলাদেশের অবস্থান হলো বি বিন্দুতে। কারণ কি, কারণ খেয়াল করো যে বি বিন্দুতে বা মাথাপিছু আয় বাংলাদেশের অবস্থান বলছে বাংলাদেশের জনসংখ্যা কাম্য কি। এখন যদি তোমার প্রশ্ন করে যে বাংলাদেশের জনসংখ্যা কাম্য কিনা, তাহলে বাংলাদেশের জনসংখ্যা কাম্য নয়, কারণ আমাদের দেশে সম্পদের ব্যবহার যে জনসংখ্যার সর্বোচ্চ মাথাপিছু উৎপাদন নিশ্চিত করে তাকে বলা হয় কাম্য জনসংখ্যা। কোনো দেশের প্রাকৃতিক সম্পদ কাম্য জনসংখ্যা থেকে কম হলে তাকে বলা হয় কি, কম জনসংখ্যার দেশ। আবার জনসংখ্যা যদি বেশি হয় তাহলে অধিক জনসংখ্যার দেশ, এবং মাথাপিছু এবং জনসংখ্যা যদি সমান থাকে তাহলে সেটা হলো কাম্য জনসংখ্যা। সেই হিসাবে আমাদের দেশের জনসংখ্যার সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি এবং মাথাপিছু আয় কম, এই কারণে বাংলাদেশের আমাদের কাম্য জনসংখ্যা নয়, আমরা হলো অধিক জনসংখ্যার দেশ। তাহলে বাংলাদেশে কাম্য জনসংখ্যা কার্যকর নয়, এই বিষয়টা আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারবো। এখন চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, কাম্য জনসংখ্যার তত্ত্বের কতগুলো কিন্তু দুর্বল সাইড আছে বা ত্রুটি আছে। আমি আগেই গত ক্লাসে বলছিলাম যে যে কোনো তত্ত্ব আলোচনা করতে গেলে তার ত্রুটিগুলো কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে বা সমালোচনা। কাম্য জনসংখ্যার সমালোচনাগুলো কি কি খেয়াল করো, যে 1 নম্বর হলো কাম্য জনসংখ্যা নির্ণয় করা অসুবিধা। কারণ আমরা অ্যাকচুয়াল যে কাম্য জনসংখ্যা যে কী পরিমাণ যে জনসংখ্যা ঠিক করব, যে 18 কোটি না করবো, প্রতিনিয়ত এটা চেঞ্জ হচ্ছে, এই জন্য অ্যাকচুয়াল জনসংখ্যাটা ঠিক করা, মাথায় নির্ধারণ করা এটা একটা সমস্যা। তারপরে বাস্তব অবস্থা বিশ্লেষণ অসমর্থ, এটা একটা ত্রুটি হলো কি, বাস্তব অবস্থা বিশ্লেষণ এটা সমর্থন নয়। তারপর মাথাপিছু আয় সঠিক পরিমাপ করাও কিন্তু আর একটা অসুবিধা, যেখানে মাথাপিছু আয় অ্যাকচুয়াল মাথাপিছু আয় পরিমাপ করা, মেজারমেন্ট করা একটা দেশের জন্য খুব কষ্টসাধ্য। তবে তার এই বিষয়গুলো হলো কি তোমার কাম্য জনসংখ্যা তত্ত্বের সমালোচনা। এইগুলো তোমরা কয়েকটা পয়েন্ট মনে রাখবো এবং এই পয়েন্টের আলোকে কাম্য জনসংখ্যা তত্ত্ব লিখলে অবশ্যই লাস্টে কয়েকটা ত্রুটি বা সমালোচনা উল্লেখ করতে হবে। এখন আমরা আসি যে কাম্য জনসংখ্যা, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, ম্যালথাস ও কাম্য জনসংখ্যা তত্ত্বের মধ্যে পার্থক্য, এটাও পরীক্ষায় আসে। কাম্য জনসংখ্যা তত্ত্বের মধ্যে পার্থক্য নির্ণয় কর। এটা একটা দেখো, সাধারণত এটা খ নম্বরে দিতে পারে সৃজনশীল কোশ্চেনের, অনুধাবনমূলক কোশ্চেনে, যে ম্যালথাস এবং কাম্য জনসংখ্যা তত্ত্বের মধ্যে
কয়েকটি পার্থক্য উল্লেখ করো। দেখো, আমি ম্যালথাস জনসংখ্যা তথ্যটি জনসংখ্যা বৃদ্ধির সাথে কেবল খাদ্যের বিষয়টি তুলনা করছে, আর কাম্য জনসংখ্যা তথ্য কি সামগ্রিক সম্পদের সাথে তুলনা করছে। তাহলে এইখানে একটা পার্থক্য পাওয়া গেল, যে সংখ্যাগত পার্থক্য দিতে পারি আমরা, যে ম্যালথাস জনসংখ্যা তথ্যর বিষয়টা হলো খাদ্যের সাথে তুলনা করা হচ্ছে, আর এখানে আর কাম্য জনসংখ্যা তথ্যের সামগ্রিক বিষয়ের সাথে তুলনা করা হচ্ছে, এই একটা পার্থক্য। তারপর 2 নম্বর পার্থক্য, ম্যালথাসের জনসংখ্যা তথ্যটি গতিশীল, কিন্তু কাম্য জনসংখ্যা তথ্যটি গতিশীল নয়, এটা বলে দিলাম। তারপরে ম্যালথাসের জনসংখ্যা তথ্যের জনসংখ্যার পরিমাণের দিকটা অধিক গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু কাম্য জনসংখ্যা তথ্যে জনসংখ্যার সংখ্যাগত দিকটাকে বিবেচনা করা হয়নি, গুণগত দিকটাকে বিবেচনা করা হয়েছে, এটা আর একটা পার্থক্য। তারপরে ম্যালথাস দুর্ভিক্ষ মহামারী খাদ্য অভাব দেখা দিলে বোঝা যাবে দেশটি অধিক জনসংখ্যা দেশ, কিন্তু কাম্য জনসংখ্যা অনুসারে মনে করেন দুর্ভিক্ষ খাদ্য অভাব না থাকলেও বিভিন্ন কারণবশত জনসংখ্যা অধিক বা নিম্ন দুটো বিষয় আসতে পারে। তাহলে কাম্য জনসংখ্যা তথ্য ম্যালথাস জনসংখ্যা তথ্য থেকে অধিক বিজ্ঞানসম্মত। তাহলে এই দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা করার পরে আমরা বলতে পারি যে আধুনিক বিচার বিশ্লেষণ করে ম্যালথাসের থেকে কাম্য জনসংখ্যা তথ্যটি অধিক গ্রহণযোগ্য। এই বিষয়টি তোমরা উল্লেখ করবা যে ম্যালথাস জনসংখ্যা তথ্য এবং কাম্য জনসংখ্যা তথ্যের মধ্যে আমরা পার্থক্য নির্ধারণ করতে পারবো। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের যদি পরীক্ষায় এরকম একটা, দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিই, যে কোশ্চেনটা যদি এরকম একবার আসছে, যে দেখো যে তোমরা এটা বাসায় নিজেরা করতে পারো কিনা। এটা হচ্ছে তোমার একটা কোশ্চেন আমি দিয়ে দিলাম, দিয়ে তোমরা এটা সলভ করবা নিজেরা। সাধারণত চিত্র দিয়েই কিন্তু কাম্য জনসংখ্যা তত্ত্বের বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করা হয়। তাহলে এখানে দেখো কোনো সংখ্যা দেওয়া থাকবে না, M1 M2 M3, এখানে দেওয়া হচ্ছে M1, এখানে M2, এটা হচ্ছে M3। এরপর এই পাশে আসো ANH, এখানে A দেওয়া থাকলো, এখানে N, এটা হলো H, আর এদিকে দেওয়া থাকবে Y1 Y2, Y1 Y2, আর এটার নাম দিচ্ছে হলো তোমার এটা হলো তোমার কোশ্চেন দেয়া আছে, যে একদিকে জনসংখ্যা, এখানে দেয়া আছে মাথাপিছু আয়। আশা করি তোমরা এটা পরীক্ষায় পারবে যদি আসে, আর হলো জনসংখ্যা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন খেয়াল করো, কোশ্চেনটা হলো আমি বলেই দিই, সিলেট বোর্ড 2019-এ বলছে স্থূল জনসংখ্যা কাকে বলে। তাহলে কোনো দেশে প্রতি বছর মোট জনসংখ্যা প্রতি হাজার যে সংখ্যক জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে বলে স্থূল জন্মহার। তাহলে স্থূল জন্মহারকে প্রতি হাজারে যে পরিমাণ একটি দেশে জন্মগ্রহণ করে শিশু তাকে বলা হয় স্থূল জন্মহার। তারপর বলছে কর্মসংস্থানের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কেমন। তার মানে দেখো, জীবনযাত্রার জন্য কর্মসংস্থান একান্ত প্রয়োজন, তবে জনসংখ্যা বেশি হলে কর্মসংস্থান কম হবে, তখন জীবনযাত্রার মানটা নিচে নেমে যাবে। তাহলে কর্মসংস্থানের উপর অতিরিক্ত জনসংখ্যার উপর একটা নেতিবাচক প্রভাব আছে, যে তোমার জনসংখ্যা যদি বেশি হয় তাহলে জীবনযাত্রার মান কিন্তু তোমার এই জনসংখ্যার উপর অতিরিক্ত জনসংখ্যা, কর্মসংস্থানের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব হলো কি, জনসংখ্যা যত বাড়বে তত বেকারত্ব বেড়ে যাবে। যদি আমরা সেইভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন না ঘটাতে পারি তাহলে কী হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না, ফলে বেকারত্ব অধিক বেকারত্ব, সদ্য বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাবে। জনবহুল দেশে শিল্প সেবা খাত শক্তিশালী না হলে কৃষি বহির্ভূত খাতে কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত থাকে। তাই ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বাড়তে থাকলে বেকার সমস্যা প্রকট আকার ধারণ করবে। তাই আমরা এটা খ নম্বরে কর্মসংস্থানের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাবটা হলো নেতিবাচক, এটা লিখে দিবা। এরপরে খেয়াল করো, বলছে উদ্দীপকে নিম্ন জনসংখ্যা ও অতি জনসংখ্যা উল্লেখ করো। তাহলে এখানে নিম্ন জনসংখ্যা অতি জনসংখ্যা আমি কিভাবে বুঝবো শিক্ষার্থী বন্ধুরা? গ নাম্বার বলছে নিম্ন জনসংখ্যা এবং অধিক জনসংখ্যা নির্ণয় করো। নিম্ন জনসংখ্যা ও অধিক জনসংখ্যা নির্ণয় করো। অধিক জনসংখ্যা নির্ণয় করো। এখন দেখো এইটাই হচ্ছে, দেখো আমরা এখন বলছি নিম্ন জনসংখ্যার দেশ কোনটা, অধিক জনসংখ্যার দেশ কোনটা, সেটা নির্ণয় করো। তাহলে সেটা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে এটা যদি তুমি উত্তর করতে চাও, তাহলে আমাকে কি করতে হবে, লিখতে হবে যে উদ্দীপকের আলোকে নিম্ন জনসংখ্যা এবং অধিক জনসংখ্যার বিষয়টি নির্ণয় করতে গেলে
আমার কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এম সমান সমান এ মাইনাস ও বাই ও। তাহলে এখানে দেখো এই M2 হলো কাম্য জনসংখ্যা, কারণ এখানে আয় বেশি, মাথা এখানে এটা কম। তাহলে এই বিন্দুতে আমরা এটা এই বিন্দুটা বিশ্লেষণ করো, তাহলে আমরা এ বিন্দুর বিশ্লেষণ করব। এ বিন্দু বিশ্লেষণ করে দেখো এখানে অ্যাকচুয়াল জনসংখ্যা হলো M2, আর তোমার অ্যাকচুয়াল জনসংখ্যা কত M1, সরি, আর কাম্য জনসংখ্যা হলো M2, আর এখানে M2। দেখো তাহলে এই জায়গায় বিষয়টা খেয়াল করো যে এখানে আমরা যে সূত্র আলোকে যে বিষয়টা হলো কি, জনসংখ্যা মাথাপিছু আয় সর্বোচ্চ M21 Y21, তাহলে এখানে বোঝা যাচ্ছে কি যে এটা হচ্ছে কম জনসংখ্যার দেশ। দেখো এখান থেকে এটা দেখো এর থেকে যদি এটা বড় এটা ছোট, তার মানে এর থেকে বিয়োগ করলে নেগেটিভ মান আসবে। তাহলে নেগেটিভ মানে কি, এটা লেস দ্যান 0, তাহলে এটা কম জনসংখ্যার দেশ, এভাবে আমরা আলোচনা করতে পারি। আর এইটা এবার আসো এইচ বিন্দুতে যদি বিশ্লেষণ করে দাও, এইচ বিন্দুতে দেখো এম সমান সমান এ মাইনাস ও বাই ও, তাহলে অ্যাকচুয়াল জনসংখ্যা হলো M3 আর প্রকৃত জনসংখ্যা হলো M2 আর M2। তাহলে দেখো এটা বড়, এর থেকে ছোট বিয়োগ করলে এটা হলো গ্রেটার দ্যান 0, তাহলে এটা অধিক জনসংখ্যার দেশ। তাহলে আমরা এই বিন্দুকে বলবো কম জনসংখ্যার দেশ, আর এইচ বিন্দুকে বলবো অধিক জনসংখ্যার দেশ। কেননা একদিকে মাথাপিছু আয় কম, আবার জনসংখ্যার পরিমাণ কম, এখানে মাথাপিছু আয় কম, জনসংখ্যার পরিমাণ বেশি কাম্য জনসংখ্যার তুলনায়। সুতরাং এ বিন্দু হলো কম জনসংখ্যার দেশ বা নিম্ন জনসংখ্যার দেশ, আর এইচ বিন্দু হলো কি অধিক জনসংখ্যার দেশ। এখন বলছে ঘ নম্বরে যে প্রদত্ত উদ্দীপকে কাম্য জনসংখ্যা কত ও কেন। তাহলে কাম্য জনসংখ্যা কত দেখো, কাম্য জনসংখ্যা হলো OM2, আর মাথাপিছু আয়টা হলো কি M2N বা OY2। তার মানে কাম্য জনসংখ্যাটাকে আমরা কেন এটাকে M2 কে বলছি, কারণ যে পরিমাণ জনসংখ্যা থাকলে একটি দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ থাকবে, সেই পরিমাণ জনসংখ্যাটাকে আমরা বলবো কাম্য জনসংখ্যা। তাহলে এখানে কাম্য জনসংখ্যা হলো কি M2 পরিমাণ, কারণ কি এই জনসংখ্যায় মাথাপিছু আয় সবচেয়ে বেশি। এটাই হচ্ছে তোমার ঘ নম্বরে বলছে যে কাম্য জনসংখ্যা কত এবং কেন বিশ্লেষণ করো। কারণ কি এখানে জনসংখ্যা কম, মাথাপিছু আয় কম, এখানে জনসংখ্যা বেশি, মাথাপিছু আয় কম। একমাত্র এই M2 পরিমাণ জনসংখ্যায় মাথাপিছু হয় M2N। তাহলে কি হবে, যে পরিমাণ জনসংখ্যা থাকলে মাথাপিছু আয় সর্বোচ্চ থাকে, সেই পরিমাণ জনসংখ্যাটাকে আমরা বলবো কাম্য জনসংখ্যা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকে আমরা এই জনসংখ্যার দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমরা এর পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। আজকে আমরা আলোচনা করলাম যে কাম্য জনসংখ্যা তত্ত্ব। এই দুইটার যে কোনো একটা পরীক্ষা তোমরা HSC 2020 যারা পরীক্ষা দেবা, আশা করি যে কোনো একটা তথ্য তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে। তবে চিত্র দেয়া থাকে, দুটো চিত্র। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সাধারণত সূচি দেয়া থাকে, সূচি দিয়েই বুঝতে হয় এটা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। আর কাম্য জনসংখ্যা তত্ত্ব চিত্র দেয়া থাকে, চিত্র দিয়ে আমরা বুঝতে পারি, এবং এখান থেকে তোমাকে নির্ণয় করতে বলবো যে কম জনসংখ্যার দেশ কোনটা, অধিক জনসংখ্যার দেশ কোনটা, বা কাম্য জনসংখ্যা কোনটা, বাংলাদেশের কোথায় অবস্থান করছে, বাংলাদেশের কি ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব কার্যকর না কাম্য জনসংখ্যা তত্ত্ব কার্যকর, অথবা ম্যালথাস এবং কাম্য জনসংখ্যা তত্ত্বের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। এর বাইরে তেমন কোনো কোশ্চেন আসার সুযোগ খুবই কম। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো, এবং এই অনুসারে বাসায় তোমরা পড়ালেখা করলে এবং প্র্যাকটিস করলে এগুলো পারবে। এবং যারা এখন ক্লাসে অংশগ্রহণ করোনি, তারা পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেল, আমাদের কলেজ ইউটিউব চ্যানেলের মধ্যে আমার এই ক্লাসগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা বারবার দেখে চিত্র কীভাবে অঙ্কন করতে হয় বিষয়গুলো আবার দেখতে পাবে। এবং আমাদের ফেসবুক পেজেও এটা দেওয়া ক্লাসগুলো থাকবে, সেখান থেকেও তোমরা দেখতে পারবে। এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা HSC পরীক্ষার্থীরা আছে, তাদেরও শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসগুলো ফলো করতে পারবেন। তারা আমার ইউটিউব চ্যানেল, আমাদের কলেজটি সাবস্ক্রাইব করলে সেখান থেকেও এই ক্লাসগুলো করে উপকৃত হতে পারবেন। তাহলে যারা 2020 সালের SSC পাস করেছে, সেই সব শিক্ষার্থী বন্ধুদেরকে আবার হারুন কলেজের স্বাগত জানাচ্ছি, যে হারুন কলেজের ক্যাম্পাসটিকে পরিদর্শন করে এবং পছন্দের তালিকায় রাখার জন্য। এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনেও HSC প্রোগ্রামে ভর্তি চলছে। হারুন কলেজে অনলাইন করার ব্যবস্থা আছে। আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী বন্ধুরা পাশ করেছে তাদেরকেও আহ্বান জানাচ্ছি হারুন ডিগ্রি কলেজের মনোরমপুর ক্যাম্পাস পরিদর্শন করার জন্য, এবং কলেজ থেকে অনলাইন করে আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকে আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে
অর্থনীতি ক্লাস থেকে আমি মামুন স্যার বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।